হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনিশ দাস অপুর কলমে লেখা ভূত সমগ্র থেকে সংগ্রহ একটা হাড় হিম করা ভূতের গল্প, নিশিরাতের আতঙ্ক। গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। ভৌতিক কাহিনীর পটভূমি আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। বাংলাদেশের এক প্রান্ত গ্রাম, গ্রামটির নাম পাদ্রিশপুর। এরকম নাম হওয়ার কারণ এই গ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন সুদূর ইউরোপ থেকে আসা একজন ব্রিটিশ ধর্মযাজক। এই মিশনারি বা পাদ্রী ভারত হয়ে বাংলাদেশে আসেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। বরিশাল নামের জেলা শহর থেকে ৩০-৩৫ মাইল দূরে সাহেবগঞ্জ, সেখান থেকে আরো অনেক ভেতরে ছিল গ্রামটি। এই গ্রামটি পাদ্রীরা নিজের মতো গড়ে তুলেছিল। স্থানীয় জনগণ পাদ্রীদের সম্মানে গ্রামটির নাম রাখেন পাদ্রিশিবপুর। যে সময়ের কথা বলছি তখন ১৯বিংশ শতাব্দীর মধ্যভাগ। কয়েক বছর আগে ভারতের সিপাহী বিদ্রোহের অবসান ঘটে। সিপাহী বিদ্রোহে অংশ নেওয়া কয়েকজন সৈনিক প্রাণের দায়ে পালিয়ে এসে পাদ্রিশিবপুরের আশ্রয় নিয়েছিল। এরা জাতি হিন্দু, তবে গ্রামটির বেশিরভাগ অধিবাসী ছিল খ্রিস্টানীয়। তারা প্রায় সকলেই কৃষি কাজের সঙ্গে জড়িত ছিল। ওই সময়ের অবস্থানপন্ন কৃষকেরা তাদের বাগানের আপেল চাষ করতেন। গ্রামে একটি স্কুল আছে চমৎকার একটা গির্জা। এই গির্জাটি একটি ইতিহাস রয়েছে। শোনা যায় ৩০০ বছর আগে গির্জাটি তৈরি করে এক কুখ্যাত ডাচ জলদস্যু। এই গির্জার প্রতি রোববার গায়ের খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা করতে যান, যেখানে নবীন গায়কদের ছোট একটি দল নিয়ে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন গায়ে লজিং মাস্টার রাফায়েল হ্যারেন। তবে তার কথা এখন নয়, পরে। ১৫০ বছর আগে নদী নালা খাল বিল নিয়ে বরিশাল মহকুমা শহরগুলোতে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম ছিল নৌকা ও স্টিমার। তবে শহরের রাস্তার ঘোড়ায় চালিত বেগমার এই ইংরেজ সাহেবেরা মেমেরা একা একা ঘোড়া নিয়ে চলাফেরা করতেন। কিছু কিছু গ্রামের সাহেবেরা তাদের মোটর গাড়ি চালানোর জন্য রাস্তাঘাট পাকাও করেছিলেন। ওইসব রাস্তা দিয়ে ঘোড়াও চলত। পাদ্রিশিবপুরের এরকম রাস্তা ছিল যেখানে পাদ্রিক কিংবা মহকুমা শহরের হাকিমেরা ঘোড়া নিয়ে যাতায়াত করতেন। তবে এ গায়ে অনেক ঘোড়া নিয়ে চলাফেরা করেন। মিশনারির কাছ থেকে হয়তো অভ্যাসটা পেয়ে গেছে। তারা ঘোড়া নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ধর্ম প্রচার করে যেতেন। পাদ্রিশিবপুরের শীতকালে যখন বেশি বৃষ্টি বাদল হতো, ঝড় ঘোঘো করে ঘোঘাত, এইসব রহস্যময় রাতগুলো গায়ের লোকেরা চুলোর আগুনের সামনে জড়ো হয়ে গল্প করতো আর রহস্যময় ব্যক্তিকে নিয়ে কথা বলতো। তাকে আশেপাশে অনেকেই নাকি ঘোড়ার পিঠে চড়তে বেড়াতে দেখেছে। লোকটা এক অশ্বরী সৈনিক, বলল একজন। সিপাহী বিদ্রোহে মাথা হারিয়েছে সে, কামানের গোলায় উড়ে গেছে মুন্ডু। লোকটা আসলে ভূত, শিউরে ওঠে আরেকজন। এগে ভূতের রাজা? লোকটা আসলে কে বা কি জানেন কেউ জানে না। যদি মধ্যরাতে চাষাবুষাদের অনেকেই দেখেছে কালো রঙের মস্ত একটা ঘোড়ার পিঠে চড়ে বিশাল দেহে ভয়ঙ্কর এক মূর্তি নিস্তব্ধতা ভেঙে খাটিয়ে চলেছে গায়ের পা থেকে গায়ে। লোকটার মুন্ডহীন বড় কবর দেওয়া হয়েছিল গির্জায়। জানা যায় একজন সেই সব খবর ভালোই রাখতো। যদিও তার মৃত্যু হয়েছে ভারতে, কিন্তু সে এ গায়ের লোক বলে এখানে তাদের দাফন করা হয়েছে। জাতিতে বৈষম্য কি? রাতের বেলায় পেরিয়ে পড়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্য। সেভাবে এখানে যুদ্ধ হয়েছিল। মাথা মোটা আর কাকে বলে? যুদ্ধক্ষেত্রে যার নিজের কাটা মুন্ডু খোঁজে, ভোর রাতে রাস্তায় বেরোলেই দেখবে গোরসায়ের ওপর তীব্র বেগে ছুটে চলছে। সকাল হওয়ার আগেই তাকে ফিরে যেতে হয় কবরে।
ভুতুরে গোরসওয়ার নিয়ে এসব গল্প মনোযোগ দিয়ে শুনছিল রাফায়েল হ্যারেন। সে এ গায়ের স্কুল মাস্টারি করে, ভূত পেতে তার প্রবল আগ্রহ, এই বিষয়ে পড়াশোনা আছে প্রচুর। বক পাখির সাথে রাফায়েল হ্যারেনের চেহারার বেশ অনেকটা মিলও আছে, এর জন্য বোধ করি তার পদবী হ্যারেন। সে খুব লম্বা, রোগা, টিকটিকে হাত পা, ঘাড়টার উপরে বসানো একটি মাথা। হ্যারেনের কান দুটো বিরাট, নখটা একটা লম্বা এবং খাড়া খাম্বার মতো করে রাখিয়ে। কেউ কেউ ঠাট্টা করে বলে রাফায়েলকে দেখলে নাকি শস্য ক্ষেতের কাকতুয়ার কথা মনে পড়ে যায়। বাজে শিবপুরে বলা হয় বরিশালের সবচেয়ে শান্তিময় জায়গা। শ্রীমন্ত নদীর তীরে একটি ছবির মতো গ্রাম, নদীর ধারে জঙ্গল আছে, এদিক সেদিক ছড়ানো ছিটানো পাহাড় দৃশ্য টিলাও রয়েছে। এমন নির্জন, শুনশান আর স্বপ্নের এলাকায় খুব কমই চোখে পড়ে। কারো কারো ধারণা এক ডাচ ডাক্তার, সে ডাকিনি চর্চা করত, অনেকদিন আগে পাদ্রিশপুরে নাকি জাদু করে গেছে। আবার কারো মতে কামরূপ খামাকা ফেরত এক ভারতীয় ওজা জাদুকর এখানে এসেছিল। এটা একটা ভুতুরে জায়গা। এক রাতে রাফায়েল হ্যারেন ফিসফিস করে বলল, বুড়ো এক চাষা। এই অঞ্চলের অগণতিক উল্কোপাতের ঘটনা ঘটে, তারা খসে পড়ে। এদিকে দুঃস্বপ্ন হার মানায় এমন সব ঘটনা আছে যা রাতে ঘুম হারামও করে দেয়। দিনের বেলা অবশ্য ভূত প্রেত নিয়ে ভাববার অবকাশ নেই হ্যারেনের। সে তখন তার স্কুলে নিয়ে ব্যস্ত থাকে। তার স্কুলে একটি মাত্র ঘর। স্কুলের ঘরের পাশ দিয়ে যাবার সময় শোনা যায় ছাত্ররা একটু উঁচু গলায় বাল্য শিক্ষা পড়াচ্ছে, আবার কখনো সাম্পাং সাম্পাং গা মারার শব্দ ভেসে আসছে। শিক্ষক তার অবদ্ধ ছাত্রকে পিটাচ্ছে। তবে হ্যারেন একান্ত বাধ্য না হলে ছাত্রদের পেটায় না। ছাত্র যদি বেজায় দুর্বল হয় আর শিক্ষকের হাতে ব্যাট দেখে ভয়ে কেঁদে ওঠে, মন নরম হয়ে যায়, তার ছাত্রকে চোখরা নিয়ে দু একটা কড়া কথা শুনিয়ে ছেড়ে দেয়। তবে পাজির পা যে দুটো ছাত্রকে ধরে পেটাতে হয়, ব্যাট মারার পর হ্যারেন যুক্তি দেখায় প্রহার করা হয়েছে ছাত্রের মঙ্গলের জন্যই। হ্যারেন তার ছাত্রদেরকে পছন্দ করে। স্কুল ছুটির পর তাকে দেখা যায় ছাত্রদের নিয়ে মেতে উঠেছে খেলায়। ছোটদের সেই বাড়ি পৌঁছে দেয়। বিশ্বাস করে সে ছাত্রদের বড় বোন যদি সুন্দরী হয় কিংবা মা ভালো রান্না করতে পারে, হ্যারেন তার ছাত্রের পরিবারের সঙ্গে সব সময় সুসম্পর্ক রেখে চলে। এছাড়া উপায় নেই, কারণ বেতন এত কম পায় যে 3 বেলা পেট ভরে খাওয়া চলে না। আজকে ডিনার কি থাকছে, প্রথমে এই প্রশ্নটা করবে হ্যারেন। রোগা পটকা হলে কি হবে? অজগর সাপের মতো পেটুক, সে প্রচুর খেতে পারে। হ্যারেন 1 সপ্তাহ একের পরিবারে থাকে। লজিং মাস্টার আর কি, বছর ব্যাপী সারা গায়ে প্রতিটা পরিবারের আত্মীয়তা গ্রহণ করা হয়, যার তার সঙ্গে মালপত্র বেশি নেই। একটা লাঠির ডগার বড় একটা গামছা মধ্যে বাঁধা থাকে হ্যারেনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ওইসব দিনে চাষবুষরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, পড়াশোনা কিছুই হয় না, মাস্টার খালি নাক ডেকে ঘুমায়। হ্যারেন সে অলস প্রকৃতির শিক্ষক নয়, তা বোঝাতো সে। সব বাড়ির লজিংয়ে থাকতো, তাদের নানা কাজে সাহায্য করত। চাষিদের সাথে মিলে মাঠ থেকে খড় তুলে আনতো হ্যারেন, বেড়া বাঁধতে সাহায্য করত, গোড়াগুলোকে দানাদানি খাওয়াতো, মাঠে গরু নিয়ে যেত চড়াতো, শীতের জ্বালানিতের জন্য বন থেকে কাঠ কুড়াতো। বাচ্চা বেড়াগুলোকে দেখাশোনা আমিই করতে পারি বলতো সে ছাত্রদের মায়েদের কাছে। সে এক বাচ্চার হাঁটুর উপর বসিয়ে রেখে একসঙ্গে আরেক বাচ্চার দোলনায় দুলে দিত পা দিয়ে। হ্যারেন খুব পছন্দ করতো শীতের বেলায় মালসার সামনে বসে চাষি বউদের কাছে ভূতের গল্প শুনতে। উলো বুনতে বুনতে কিংবা মালসার আগুনে মিষ্টি আলু পোড়াতে চাষি বউদের ভূত পেতের গল্প বলতো। ওই মাঠটা কিন্তু ভুতুরে, মন্তব্য করতো একজন। ওই সেতু নিচে একজন ভূত থাকে, বলতো আরেকজন। নিজের চোখে ভূতটাকে দেখেছি আমি। আরে নিজে ভূতের গল্প জানতো।
ডিকিনি চর্চার উপর প্রচুর বই পড়েছে সে। মাঝে মাঝে এইসব গল্প বলে সে। উল্কাপাত কিংবা আকাশ থেকে তেড়ে আসা ছিটকে পড়া অশুভ লক্ষণ বলে চমকে দিত চাষাদের। পৃথিবীর বন বন ঘুরে ঘুরঘুর করছে চারদিকে, পৃথিবী ঘুরে চারদিকে। চুলোর ধারে বসে এইসব গল্প বলাই মজাই আলাদা। চুলোর আগুন জ্বলছে, মাঝে মাঝে বন্দুকের গুলির আওয়াজ করে ফেটে যাচ্ছে কাঠ। দেয়ালে কালো আদারি খেলা। ভূতের গল্প বলার সময় শোনার এরকম সক্ষম পরিবেশ আর হয় না। তবে ভূতের গল্প শোনার পর বাড়ি ফেরার একটু মুশকিল হয়ে যায় বিতু স্কুল মাস্টারের জন্য। তার মাথায় তখন ঘিস ঘিস করছে শত রাজ্যের ভৌতিক কাহিনী। শীতের এক সন্ধ্যায় এক রাস্তা দিয়ে হাঁটার সময় মনে পড়ে পিছু নিয়েছে কোনো ভয়ঙ্কর আকৃতি ছায়ামূর্তি। দূরে কোনো বাড়ির জানালা আলো দেখতে পেলে বুকের ধমনীতে বুঝি একটুই কমে যায়। বাঘ আর কাছ থেকে দূরে চেঁচিয়ে ওঠে হ্যারেন। যেটাকে ভূত ভেবে সে ভয় পাচ্ছিল, ওটা আসলে বড় একটি ঝোপঝাড়, আর কিছুই নয়। কি ওটা? আপন মনে ফিসফিস করে হ্যারেন। রাস্তার উপর দিয়ে হাঁটছে সে। জুতোর মচমচ শব্দ ছাপিয়ে মনে পড়ে আরেকটা কিসের যেন আওয়াজ শুনছে। এমনই ভয় পেয়ে যায় হ্যারেন। পেছনে ফিরে তাকিয়ে দেখার সাহসটুকু পর্যন্ত নেই। ভাবে ঘুরলেই দেখবে তার পিছনে কেউ কিছু। অবশ্য হ্যারেনের সবচেয়ে ভয় একজনকে, চাষি বউয়ের, যার নাম দিয়েছে পাদ্রিশপুরের মুন্ডহীন গোরাসাওয়ার। মাঝে মাঝে যখন অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে অন্ধকারের মাঠ ধরে হাঁটতো হ্যারেন। হঠাৎ শূন্যে পা শোষো আওয়াজ উঠে আসছে গাছে। ধমকা একটা হাওয়া যেন ডালপাল ভেঙে চুরে ছুটে যায়। ওটা বাতাসে ছাড়ার কিছুই নয়। নিজেকে অভয় দেয় হ্যারেন, কিন্তু মন তাতে জানে না। জানে ওটা বাতাস নয়, গোড়া ছুটে আসছে মুন্ডহীন গোরাসাওয়ার। স্কুলে পড়া আর সেই বাড়ির লজিং থেকে তার গৃহস্থলীর কাজের খুঁটিনাটি সাহায্য করার পাশাপাশি রাফেল হ্যারেন গানও শোনায়। প্রতিবেশী গ্রামের তরুণ তরুণীদের গান শিখিয়ে 2 পয়সা রোজগারও করে সে। প্রতি রোববার অত্যন্ত গর্বের সাথে শিক্ষানিবাস গায়কদের ছোট্ট দলটিকে নিয়ে গির্জায় যান হ্যারেন। সেখানে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন। তার কণ্ঠে জোরে ছাপিয়ে যায় সবাইকে। আধা মাইল দূর থেকে হ্যারেনের গানের গলা শোনা যায়। যদি কেউ কেউ তার কণ্ঠ নিয়ে ঠাট্টা করে, তবে রাফেল হ্যারেন গলা এমনই জোরপূর্ণ গির্জাকে তার গানের সুর প্রতিদ্বন্দ্বী করে তোলে। শিক্ষিত হ্যারেন তার রুচি এবং জ্ঞান নিয়ে গর্বিত। মূর্খ চাষাদের সমালোচনা সে গোড়া থেকেই সহ্য করে। পাশের গ্রামে মেয়ে মহিলা মহল্লায় রয়েছে যথেষ্ট জনপ্রিয়তাও। ওই গ্রামে গেলে তারা হ্যারেনকে নানা রকম পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করে। রোববার গির্জা থেকে সোজা পাশের গায়ে চলে যায় হ্যারেন। যাওয়ার পথে রাস্তার ধারে বেচকি গাছের ফুটে থাকা টক মিষ্টি স্বাদের ওই ফলগুলো দিয়ে পকেট বোঝাই করে। মেয়েদের খেতে দেয় ওই পেঁচি ফল। সমাধি সন্তরে কবরে লেখা বিভিন্ন এপিটাফ মুখস্থ শোনায় ওদের। গম্ভীর গলায় বলে, ওখানে শুয়ে আছে আমার স্ত্রী, ওকে ঘুমাতে দাও, ও শান্তিতে আছে। আমিও হ্যারেনের গলার ভঙ্গিতে। মেয়েরা হেসে খুলসুটি। হ্যারেন মেয়েদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে গায়ের পশ্চিম দিকে সমন্ত পুকুরটার ধারে। দূর থেকে ওদের পেছনে নেয় অশিক্ষিত ভীরু গ্রামবাসীগুলো। এইসব তরুণ স্বভাবের লাজুক, মুখ ফুটে কিছু বলার সাহস নেই। তারা ঈশ্বরকে নিয়ে দেখে পাশের গায়ের হ্যারেন কত সহজে গ্রামের মেয়েদের সঙ্গে মিশছে, এটা তারা ফলো করে। মহিলাদের চোখে হ্যারেন মস্ত শিক্ষিত পুরুষ। সে ওদেরকে পড়াশোনায় ডিকিনি চর্চার ইতিহাস। তার প্রিয় বিষয় হলো ডাইনি, পিচাস, কালো ঘোড়া ইত্যাদি। এসবে গভীর বিশ্বাস করেন হ্যারেন। অতি প্রকৃতির গল্প পড়তে ভালোবাসেন বলে পাদ্রিশপুরের ভূত প্রেত নিয়ে তার আগ্রহের কমতি নেই। গল্প যত উদ্গট বা গা ছমছমে হবে, উত্তেজনা ততই বাড়বে হ্যারেনের। স্কুল ছুটির পর নদীর ধারে আসেন হ্যারেন। শুয়ে যায় গোসার, গিলতে থাকে ভৌতিক গল্প উপন্যাস। পড়তে পড়তে ঘনিয়ে আসে সন্ধ্যা। প্রকৃতির প্রতিটি শব্দ তার উত্তেজিত মনে রোমাঞ্চ জাগিয়ে তোলে। ভেসে আসে পাখির ডাক, গ্যাচো ব্যাঙের ডাক, পেঁচার বিতু চিৎকার, এমনকি জোপের মধ্যে পাখির ডানা ঝাপটানো আওয়াজ। ঘাড়ের পেছনে চুল সরসর করে দাঁড়িয়ে যায় হ্যারেনের। জোনাকি পোকা ভীতু করে তোলে তাকে। অন্ধকারে
গোবরে পোকা গায়ে পড়লে আটকে ওঠে 10 হাত ছিটকে যায় হ্যারেন, যেন ডাইনি থাবা দিয়েছে তার শরীরে। ভয় তাড়ানোর প্রার্থনা সঙ্গীত গাইতে থাকেন সে। তার বিশ্বাস ধর্মীয় গান শুনলে প্রভুরা ভূত প্রেতেরা সব দূরে সরে যায়। ওই যে রাফায়েল হ্যারেন যায় রাতের বেলায় আগুনের ধারে বসে চাষাদের বললে তাদের বউকে গান শোনাতে পারছে। হ্যারেন যত ভয় পায় আতঙ্ক রাত ঘিরে, দিনের বেলায় তার মতে সাহসী কেউ না। তবে ভুতুরে কল্পনা জগৎ নিয়ে বেশ আগ্রহ সবসময়। মিস জুলিয়া অগাস্টিন, রাফায়েল হ্যারেন বলল এক সন্ধ্যায়, আর চমৎকার গান করেছেন আপনি, দারুণ উন্নতি হচ্ছে আপনার। হ্যারেন তার ছোট্ট গানের দলটিকে সাপ্তাহিক সঙ্গীত শিকার আসর শেষ করেছে কিছুক্ষণ আগে। সে তরুণীকে উদ্দেশ্য করে সে কথাগুলি বলেছে। সে মিস জুলিয়া অগাস্টিন গভীর দৃষ্টিতে তাকালো হ্যারেনের দিকে। ধন্যবাদ মিস্টার হ্যারেন, বলল মেয়েটি, আপনার খুব দয়া। বাড়ি মিষ্টি করে হাসলো সে। জবাবে হ্যারেন মধুর হাসলো। আপনার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাবেন। মেয়েটি বাড়ি পথে ধরতে বলল হ্যারেন। অবশ্য, বলল তরুণী, আপনি আমাদের বাড়িতে এলে বাবা মা খুব খুশি হবেন। কথা শুনে কয়েকবার ঢোক গিলেন স্কুল মাস্টার, খুশিতে উল্লাসিত চেহারা। জুলিয়া যতক্ষণে দেখা গেল রাস্তায় তাকিয়ে রইল তার দিকে। মেয়েটি মোড় ঘুরে অদৃশ্য হয়ে যেতেই হ্যারেন দীর্ঘশ্বাস ফেললে বলল, জুলিয়া। জুলিয়া অগাস্টিন ওই অঞ্চলের সবচেয়ে ধনী কৃষকের একমাত্র কন্যা। সে তিতির পাখির মতো কোমলীয়, তার নরম গোলাপি গাল জোড়া রসালো পিচ ফলের মতো টসটসে। তার রূপের কথা ছড়িয়ে পড়েছে চারপাশে 8-10টা গ্রামে। জুলিয়া বাপয়ার প্রচুর পয়সা, উত্তরাধিকার সূত্রে সেই সমস্ত ধন সম্পত্তির মালিক হবেন একদিন। তবে হ্যারেনের মতো তার কেউকে জুলিয়া রঙিন গ্লাসের চশমা দিয়ে সাহস করে না। জুলিয়াকে গায়ের অনেক চাষির বউ পছন্দ করে না তার কাপড় চোপড়ের ধরনের জন্য। জুলিয়ার পিতামহী নাতৃকে সোনার গহনা বসানো অত্যন্ত দামি একটি জামা কিনতে দিয়েছিল, তবে স্কটটি বজায় খাটো। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনিশ দাস অপুর কলমে লেখা ভূত সমগ্র থেকে সংগ্রহ একটা হাড়হিম করা ভূতের গল্প, নিশিরাতের আতঙ্ক। গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। ভৌতিক কাহিনীর পটভূমি আজ থেকে প্রায় 150 বছর আগে। বাংলাদেশের এক প্রান্ত গ্রামটির নাম পাদ্রিশপুর। এরকম নাম হওয়ার কারণ এই গ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন সুদূর ইউরোপ থেকে আসা একজন ব্রিটিশ ধর্মযাজক। এই মিশনারি বা পাদ্রী ভারত হয়ে বাংলাদেশে আসেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। বরিশাল নামের জেলা শহর থেকে 30-35 মাইল দূরে সাহেবগঞ্জ, সেখান থেকে আরো অনেক ভেতরে ছিল গ্রামটি। এই গ্রামটি পাদ্রীরা নিজের মতো গড়ে তুলেছিল। স্থানীয় জনগণ পাদ্রীদের সম্মানে গ্রামটির নাম রাখেন পাদ্রিশিবপুর। যে সময়ের কথা বলছি তখন 19 শতাব্দীর মধ্যভাগ। কয়েক বছর আগে ভারতের সিপাহী বিদ্রোহের অবসান ঘটে। সিপাহী বিদ্রোহে অংশ নেওয়া কয়েকজন সৈনিক প্রাণের দায়ে পালিয়ে এসে পাদ্রিশিবপুরের আশ্রয় নিয়েছিল। এরা জাতে হিন্দু, তবে গ্রামটির বেশিরভাগ অধিবাসী ছিল খ্রিস্টানীয়। তারা প্রায় সকলেই কৃষি কাজের সঙ্গে জড়িত ছিল। ওই সময়ের অবস্থানপন্ন কৃষকেরা তাদের বাগানের আপেল চাষ করতেন। গ্রামে একটি স্কুল আছে চমৎকার একটা গির্জা। এই গির্জাটি একটি ইতিহাস রয়েছে। শোনা যায় 300 বছর আগে গির্জাটি তৈরি করে এক কুখ্যাত ডাচ জলদস্যু। এই গির্জার প্রতি রোববার গায়ের খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা করতে যান, যেখানে নবীন গায়কদের ছোট একটি দল নিয়ে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন গায়ে লজিং মাস্টার রাফায়েল হ্যারেন।
তবে তার কথা এখন নয়, পরে। 150 বছর আগে নদী নালা খাল বিল নিয়ে বরিশাল মহকুমা শহরগুলোতে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম ছিল নৌকা ও স্টিমার। তবে শহরের রাস্তার ঘোড়ায় চালিত বেগুমার এই ইংরেজ সাহেবেরা মেমেরা একা একা ঘোড়া নিয়ে চলাফেরা করতেন। কিছু কিছু গ্রামের সাহেবেরা তাদের মোটর গাড়ি চালানোর জন্য রাস্তাঘাট পাকাও করেছিলেন। ওইসব রাস্তা দিয়ে ঘোড়াও চলতো। পাদ্রী শিবপুরের এরকম রাস্তা ছিল যেখানে পাদ্রী কিংবা মহকুমা শহরের হাকিমেরা ঘোড়া নিয়ে যাতায়াত করতেন। তবে এ গায়ে অনেক ঘোড়া নিয়ে চলাফেরা করেন। মিশনারির কাছ থেকে হয়তো অভ্যাসটা পেয়ে গেছে। তারা ঘোড়া নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ধর্ম প্রচার করে যেতেন। পাদ্রী শিবপুরের শীতকালে যখন বেশি বৃষ্টি বাদল হতো, ঝড় ঘোঘো করে গোঘাত, এইসব রহস্যময় রাতগুলো গায়ের লোকেরা চুলোর আগুনের সামনে জড়ো হয়ে গল্প করতো আর রহস্যময় ব্যক্তিকে নিয়ে কথা বলতো। তাকে আশেপাশে অনেকেই নাকি ঘোড়ার পিঠে চড়তে বেড়াতে দেখেছে। লোকটা এক অশ্বরী সৈনিক, বলল একজন। সিপাহী বিদ্রোহে মাথা হারিয়েছে সে, কামানের গোলায় উড়ে গেছে মুন্ডু। লোকটা আসলে ভূত, শিউরে ওঠে আরেকজন। এগে ভূতের রাজা? লোকটা আসলে কে বা কি জানেন কেউ জানে না। যদি মধ্যরাতে চাষাবুষাদের অনেকেই দেখেছে কালো রঙের মস্ত একটা ঘোড়ার পিঠে চড়ে বিশাল দেহে ভয়ঙ্কর এক মূর্তি নিস্তব্ধতা ভেঙে খাটিয়ে চলেছে গায়ের পা থেকে গায়ে। লোকটার মুন্ডহীন বড় কবর দেওয়া হয়েছিল গির্জায়। জানা যায় একজন সেই সব খবর ভালোই রাখতো। যদিও তার মৃত্যু হয়েছে ভারতে, কিন্তু সে এ গায়ের লোক বলে এখানে তাদের দাফন করা হয়েছে। জাতিতে বৈষম্য কি? রাতের বেলায় পেরিয়ে পড়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্য। সেভাবে এখানে যুদ্ধ হয়েছিল। মাথা মোটা আর কাকে বলে? যুদ্ধক্ষেত্রে যার নিজের কাটা মুন্ডু খোঁজে, ভোর রাতে রাস্তায় বেরোলেই দেখবে গোরসায়ের ওপর তীব্র বেগে ছুটে চলছে। সকাল হওয়ার আগেই তাকে ফিরে যেতে হয় কবরে। ভূতুরে গোরসাওয়ার নিয়ে এসব গল্প মনোযোগ দিয়ে শুনছিল রাফায়েল হ্যারেন। সে এগায়ের স্কুল মাস্টারি করে। ভূত পেতে তার প্রবল আগ্রহ। এই বিষয়ে পড়াশোনা আছে প্রচুর। বক পাখির সাথে রাফায়েল হ্যারেনের চেহারার বেশ অনেকটা মিলও আছে। এর জন্য বোধ করি তার পদবী হ্যারেন। সে খুব লম্বা, রোগা, টিকটিকে হাত পা, ঘাড়টার উপরে বসানো একটি মাথা। হ্যানরের কান দুটো বিরাট, নখটা একটা লম্বা এবং খাড়া খাম্বার মতো করে রাখিয়ে। কেউ কেউ ঠাট্টা করে বলে রাফায়েলকে দেখলে নাকি শস্য ক্ষেতের কাকতুয়ার কথা মনে পড়ে যায়। পাদ্রী শিবপুরে বলা হয় বরিশালের সবচেয়ে শান্তিময় জায়গা। শ্রীমন্ত নদীর তীরে একটি ছবির মতো গ্রাম। নদীর ধারে জঙ্গল আছে, এদিক সেদিক ছড়ানো ছিটানো পাহাড় দৃশ্য টিলাও রয়েছে। এমন নির্জন, শুনশান আর স্বপ্নের এলাকায় খুব কমই চোখে পড়ে। কারো কারো ধারণা এক ডাচ ডাক্তার, সে ডাকিনী চর্চা করত। অনেক দিন আগে পাদ্রীশপুরে নাকি জাদু করে গেছে। আবার কারো মতে কামরূপ খামাকা ফেরত এক ভারতীয় ওজা জাদুকর এখানে এসেছিল। এটা একটা ভুতুরে জায়গা। এক রাতে রাফায়েল হ্যারেন ফিসফিস করে বলল, বুড়ু এক চাষা। এই অঞ্চলের অগণতিক উল্কোপাতের ঘটনা ঘটে, তারা খসে পড়ে। এদিকে দুঃস্বপ্ন হার মানায় এমন সব ঘটনা আছে যা রাতে ঘুম হারামও করে দেয়। দিনের বেলা অবশ্য ভূত প্রেত নিয়ে ভাববার অবকাশ নেই হ্যারেনের। সে তখন তার স্কুলে নিয়ে ব্যস্ত থাকে। তার স্কুলে একটি মাত্র ঘর। স্কুলের ঘরের পাশ দিয়ে যাবার সময় শোনা যায় ছাত্ররা একটু উঁচু গলায় বাল্য শিক্ষা পড়াচ্ছে। আবার কখনো সাম্পাং সাম্পাং গা মারার শব্দ ভেসে আসছে। শিক্ষক তার অবদ্ধ ছাত্রকে পিটাচ্ছে। তবে হ্যারেন একান্ত বাধ্য না হলে ছাত্রদের পেটায় না। ছাত্র যদি বেজায় দুর্বল হয় আর শিক্ষকের হাতে ব্যাট দেখে ভয়ে কেঁদে ওঠে, মন নরম হয়ে যায়, তার ছাত্রকে চোখরা নিয়ে দু একটা কড়া কথা শুনিয়ে ছেড়ে দেয়। তবে পাজির পা যে দুটো ছাত্রকে ধরে পেটাতে হয়, ব্যাট মারার পর হ্যারেন যুক্তি দেখায়
প্রহার করা হয়েছে ছাত্রের মঙ্গলের জন্যই। হ্যারেন তার ছাত্রদেরকে পছন্দ করে। স্কুল ছুটির পর তাকে দেখা যায় ছাত্রদের নিয়ে মেতে উঠেছে খেলায়। ছোটদের সেই বাড়ি পৌঁছে দেয়। বিশ্বাস করে সে ছাত্রদের বড় বোন যদি সুন্দরী হয় কিংবা মা ভালো রান্না করতে পারে, হ্যারেন তার ছাত্রের পরিবারের সঙ্গে সব সময় সুসম্পর্ক রেখে চলে। এছাড়া উপায় নেই, কারণ বেতন এত কম পায় যে 3 বেলা পেট ভরে খাওয়া চলে না। আজকে ডিনার কি থাকছে, প্রথমে এই প্রশ্নটা করবে হ্যারেন। রোগা পটকা হলে কি হবে? অজগর সাপের মতো পেটুক সে, প্রচুর খেতে পারে। হ্যারেন 1 সপ্তাহ একের পরিবারে থাকে। রোজিন মাস্টার আর কি, বছর ব্যাপী সারা গায়ে প্রতিটা পরিবারের আত্মীয়তা গ্রহণ করা হয়, যার তার সঙ্গে মালপত্র বেশি নেই। একটা লাঠির ডগার বড় একটা গামছা মধ্যে বাঁধা থাকে হ্যারেনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ওইসব দিনে চাষবুষরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, পড়াশোনা কিছুই হয় না। মাস্টার খালি নাক ডেকে ঘুমায়। হ্যারেন সে অলস প্রকৃতির শিক্ষক নয়, তা বোঝাতো সে। সব বাড়ির লজিংয়ে থাকতো, তাদের নানা কাজে সাহায্য করত। চাষিদের সাথে মিলে মাঠ থেকে খড় তুলে আনতো হ্যারেন, বেড়া বাঁধতে সাহায্য করত, গোড়াগুলোকে দানাদানি খাওয়াতো, মাঠে গরু নিয়ে যেত চড়াতো, শীতের জ্বালানিতের জন্য বন থেকে কাঠ কুড়াতো। বাচ্চা বেড়াগুলোকে দেখাশোনা আমিই করতে পারি, বলতো সে ছাত্রদের মায়েদের কাছে। সে এক বাচ্চার হাঁটুর উপর বসিয়ে রেখে একসঙ্গে আরেক বাচ্চার দোলনায় দুলে দিত পা দিয়ে। হ্যারেন খুব পছন্দ করতো শীতের বেলায় মালসার সামনে বসে চাষি বউদের কাছে ভূতের গল্প শুনতে। উলো বুনতে বুনতে কিংবা মালসার আগুনে মিষ্টি আলু পোড়াতে চাষি বউদের ভূত পেতের গল্প বলতো। ওই মাঠটা কিন্তু ভূতরে, মন্তব্য করতো একজন। ওই সেতু নিচে একজন ভূত থাকে, বলতো আরেকজন। নিজের চোখে ভূতটাকে দেখেছি আমি। আরে নিজে ভূতের গল্প জানতো। ডিকিনি চর্চার উপর প্রচুর বই পড়েছে সে। মাঝে মাঝে এইসব গল্প বলে সে। উল্কাপাত কিংবা আকাশ থেকে তেরে আসা ছিটকে পড়া অশুভ লক্ষণ বলে চমকে দিত চাষাদের। পৃথিবীর বন বন গড়ে ঘুরঘুর করছে চারদিকে, পৃথিবী ঘুরে চারদিকে। চুলোর ধারে বসে এইসব গল্প বলাই মজাই আলাদা। চুলোর আগুন জ্বলছে, মাঝে মাঝে বন্দুকের গুলির আওয়াজ করে ফেটে যাচ্ছে কাঠ। দেয়ালে কালো আধারি খেলা। ভূতের গল্প বলার সময় শোনার এরকম সক্ষম পরিবেশ আর হয় না। তবে ভূতের গল্প শোনার পর বাড়ি ফেরার একটু মুশকিল হয়ে যায় বিতু স্কুল মাস্টারের জন্য। তার মাথায় তখন ঘিস ঘিস করছে শত রাজ্যের ভৌতিক কাহিনী। শীতের এক সন্ধ্যায় এক রাস্তা দিয়ে হাঁটার সময় মনে পড়ে পিছু নিয়েছে কোনো ভয়ঙ্কর আকৃতি ছায়ামূর্তি। দূরে কোনো বাড়ির জানালা আলো দেখতে পেলে বুকের ধমনীতে বুঝি একটুই কমে যায়। বাঘ আর কাছ থেকে দূরে চেঁচিয়ে ওঠে হ্যারেন। যেটাকে ভূত ভেবে সে ভয় পাচ্ছিল, ওটা আসলে বড় একটি ঝোপঝাড়, আর কিছুই নয়। কি ওটা? আপন মনে ফিসফিস করে হ্যারেন। রাস্তার উপর দিয়ে হাঁটছে সে। জুতোর মচমচ শব্দ ছাপিয়ে মনে পড়ে আরেকটা কিসের যেন আওয়াজ শুনছে। এমনই ভয় পেয়ে যায় হ্যারেন। পেছনে ফিরে তাকিয়ে দেখার সাহসটুকু পর্যন্ত নেই। ভাবে ঘুরলেই দেখবে তার পিছনে কেউ কিছু। অবশ্য হ্যারেনের সবচেয়ে ভয় একজনকে, চাষি বউয়ের, যার নাম দিয়েছে পাদ্রিশপুরের মুন্ডহীন গোড়াসাওয়ার। মাঝে মাঝে যখন অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে অন্ধকারে মাঠ ধরে হাঁটতো হ্যারেন। হঠাৎ শূন্যে পা শোষো আওয়াজ উঠে আসছে গাছে। ধমকা একটা হাওয়া যেন ডালপাল ভেঙে চুরে ছুটে যায়। ওটা বাতাসে ছাড়ার কিছুই নয়। নিজেকে অভয় দেয় হ্যারেন, কিন্তু মন তাতে জানে না। জানে ওটা বাতাস নয়, গোড়া ছুটে আসছে মুন্ডহীন গোড়াসাওয়ার। স্কুলে পড়া আর সেই বাড়ির লজিং থেকে তার গৃহস্থলীর কাজের খুঁটিনাটি সাহায্য করার পাশাপাশি রাফেল হ্যারেন গানও শোনায়। প্রতিবেশী গ্রামের তরুণ তরুণীদের গান শিখিয়ে 2 পয়সা রোজগারও করে সে। প্রতি রোববার অত্যন্ত গর্বের সাথে শিক্ষানিবাস গায়কদের ছোট্ট দলটিকে নিয়ে গির্জায় যান হ্যারেন। সেখানে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন। তার কণ্ঠে জোরে ছাপিয়ে যায় সবাইকে। আধা মাইল দূর থেকে হ্যারেনের গানের গলা শোনা যায়।
যদি কেউ কেউ তার কণ্ঠ নিয়ে ঠাট্টা করে, তবে রাফায়েল হ্যারেন গলা এমনই জোরপূর্ণ গির্জাকে তার গানের সুর প্রতিদ্বন্দ্বী করে তোলে। শিক্ষিত হ্যারেন তার রুচি এবং জ্ঞান নিয়ে গর্বিত। মূর্খ চাষাদের সমালোচনা সে গোড়া থেকেই সহ্য করে। পাশের গ্রামে মেয়ে মহিলা মহল্লায় রয়েছে যথেষ্ট জনপ্রিয়তাও। ওই গ্রামে গেলে তারা হ্যারেনকে নানা রকম পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করে। রোববার গির্জা থেকে সোজা পাশের গায়ে চলে যায় হ্যারেন। যাওয়ার পথে রাস্তার ধারে বেচকি গাছের ফুটে থাকা টক মিষ্টি স্বাদের ওই ফলগুলো দিয়ে পকেট বোঝাই করে। মেয়েদের খেতে দেয় ওই পেঁচি ফল। সমাধি সন্তরে কবরে লেখা বিভিন্ন এপিটাফ মুখস্থ শোনায় ওদের। গম্ভীর গলায় বলে, ওখানে শুয়ে আছে আমার স্ত্রী, ওকে ঘুমাতে দাও, ও শান্তিতে আছে। আমিও হ্যারেনের গলার ভঙ্গিতে। মেয়েরা হেসে খুলসুটি। হ্যারেন মেয়েদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে গায়ের পশ্চিম দিকে সমন্ত পুকুরটার ধারে। দূর থেকে ওদের পেছনে নেয় অশিক্ষিত ভীরু গ্রামবাসীগুলো। এইসব তরুণ স্বভাবের লাজুক, মুখ ফুটে কিছু বলার সাহস নেই। তারা ঈশ্বরকে নিয়ে দেখে পাশের গায়ের হ্যারেন কত সহজে গ্রামের মেয়েদের সঙ্গে মিশছে, এটা তারা ফলো করে। মহিলাদের চোখে হ্যারেন মস্ত শিক্ষিত পুরুষ। সে ওদেরকে পড়াশোনায় ডেকেনি চর্চার ইতিহাস। তার প্রিয় বিষয় হলো ডাইনি, পিচাস, কালো ঘোড়া ইত্যাদি। এসবে গভীর বিশ্বাস করেন হ্যারেন। অতি প্রকৃতির গল্প পড়তে ভালোবাসেন বলে পাদ্রিশপুরের ভূত প্রেত নিয়ে তার আগ্রহর কমতি নেই। গল্প যত উদ্গট বা গা ছমছমে হবে, উত্তেজনা ততই বাড়বে হ্যারেনের। স্কুল ছুটির পর নদীর ধারে আসেন হ্যারেন। শুয়ে যায় গোসার, গিলতে থাকে ভৌতিক গল্প উপন্যাস। পড়তে পড়তে ঘনিয়ে আসে সন্ধ্যা। প্রকৃতির প্রতিটি শব্দ তার উত্তেজিত মনে রোমাঞ্চ জাগিয়ে তোলে। ভেসে আসে পাখির ডাক, গ্যাচো ব্যাঙের ডাক, পেঁচার বিতু চিৎকার, এমনকি জোপের মধ্যে পাখির ডানা ঝাপটানো আওয়াজ। ঘাড়ের পেছনে চুল সরসর করে দাঁড়িয়ে যায় হ্যারেনের। জোনাকি পোকা ভীতু করে তোলে তাকে। অন্ধকারে গোবরে পোকা গায়ে পড়লে আটকে ওঠে 10 হাত, ছিটকে যায় হ্যারেন, যেন ডাইনি থাবা দিয়েছে তার শরীরে। ভয় তাড়ানোর প্রার্থনা সঙ্গীত গাইতে থাকেন সে। তার বিশ্বাস, ধর্মীয় গান শুনলে প্রভুরা, ভূত প্রেতেরা সব দূরে সরে যায়। ওই যে রাফায়েল হ্যারেন যায় রাতের বেলায় আগুনের ধারে বসে চাষাদের বললে তাদের বউকে গান শোনাতে পারছে। হ্যারেন যত ভয় পায়, আতঙ্ক রাত ঘিরে, দিনের বেলায় তার মতে সাহসী কেউ না। তবে ভুতুরে কল্পনা জগৎ নিয়ে বেশ আগ্রহ সবসময়। মিস জুলিয়া অগাস্টিন, রাফায়েল হ্যারেন বলল এক সন্ধ্যায়, আর চমৎকার গান করেছেন আপনি, দারুণ উন্নতি হচ্ছে আপনার। হ্যারেন তার ছোট্ট গানের দলটিকে সাপ্তাহিক সঙ্গীত শিকার আসর শেষ করেছে কিছুক্ষণ আগে। সে তরুণীকে উদ্দেশ্য করে সে কথাগুলো বলেছে। সে মিস জুলিয়া অগাস্টিন গভীর দৃষ্টিতে তাকালো হ্যারেনের দিকে। ধন্যবাদ মিস্টার হ্যারেন, বলল মেয়েটি, আপনার খুব দয়া। বাড়ি মিষ্টি করে হাসলো সে। জবাবে হ্যারেন মধুর হাসলো। আপনার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাবেন। মেয়েটি বাড়ি পথে ধরতে বলল হ্যারেন। অবশ্য, বলল তরুণী, আপনি আমাদের বাড়িতে এলে বাবা মা খুব খুশি হবেন। কথা শুনে কয়েকবার ঢোক গিলেন স্কুল মাস্টার। খুশিতে উল্লাসিত চেহারা। জুলিয়া যতক্ষণে দেখা গেল রাস্তায় তাকিয়ে রইল তার দিকে। মেয়েটি মোড় ঘুরে অদৃশ্য হয়ে যেতেই হ্যারেন দীর্ঘশ্বাস ফেললে বলল, জুলিয়া? জুলিয়া অগাস্টিন ওই অঞ্চলের সবচেয়ে ধনী কৃষকের একমাত্র কন্যা। সে তিথির পাখির মতো কোমলীয়। তার নরম গোলাপি গাল জোড়া রসালো পিচ ফলের মতো টসটসে। তার রূপের কথা ছড়িয়ে পড়েছে চারপাশে 8-10টা গ্রামে। জুলিয়া বাপয়ার প্রচুর পয়সা। উত্তরাধিকার সূত্রে সেই সমস্ত ধন সম্পত্তির মালিক হবেন একদিন। তবে হ্যারেনের মতো তার কেউকে জুলিয়া রঙিন গ্লাসের চশমা দিয়ে সাহস করে না। জুলিয়াকে গায়ের অনেক চাষির বউ পছন্দ করে না তার কাপড় চোপড়ের ধরনের জন্য। জুলিয়ার পিতামহী নাতৃকে সোনার গহনা বসানো অত্যন্ত দামি একটি জামা কিনতে দিয়েছিল। তবে স্কটটি বজায় খাটো।